আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সাইদুল ইসলাম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। করোনা ভাইরাস মহামারী নিয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মানবদেহের শেষ ধাপের পরীক্ষায় যুক্তরাষ্ট্রের মডার্নার সম্ভাব্য করোনা ভ্যাকসিন। করোনা পরীক্ষার জালিয়াত শাহেদ সাতক্ষীরা থেকে গ্রেফতার। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নৃশংসভাবে খুন হয়েছেন রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাস মহামারী নিয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারপ্রাপ্ত লিবডেম নেতা স্যার এড ডেভির এক প্রশ্নের জবাবে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, করোনা মহামারী ভয়াবহতার মধ্যে অনেক সময় ব্যয় করে তদন্ত করা সঠিক নয়, তবে আমরা ভবিষ্যতে এটি থেকে শিক্ষা গ্রহণ করব এবং কি ঘটেছিল তা জানার জন্য একটি স্বাধীন তদন্ত হবে। এর আগে সরকারের মন্ত্রীরা একটি স্বাধীন তদন্তের ব্যাপারে বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে স্যার এড ডেভি বলেন, আমাদের এখন করোনা মহামারী নিয়ে কাজ করা দরকার, অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। আমরা দ্বিতীয় ধাপে বা শীতকালীন সময়ে করোনা কিভাবে মোকাবেলা করব তা নিয়ে ভাবা উচিত। সরকারের অফিস অব সায়েন্স বলছে, শীতকালে করোনা দ্বিতীয় ধাপে সংক্রমণ হলে প্রায় 1,20,000 মানুষ মারা যেতে পারে। Mr. Speaker, under this Prime Minister, we've suffered one of the worst death rates in the world and Europe's worst death rate for health and care workers. Previously, he's refused my demand for immediate independent inquiry, saying it's too soon. Even though back in 2003, he voted for an independent inquiry into the Iraq War just months after that conflict had started. If he still rejects an immediate inquiry, will he instead commit, in principle, to a future public inquiry? Yes or no? Prime Minister. Mr. Speaker, as I've told the House several times, I do not believe that now, in the middle of combating, still as we are, a pandemic is the right moment to devote huge amounts of official time to an inquiry. But of course, Mr. Speaker, we will seek to learn the lessons of this pandemic in the future, and certainly we will have an independent inquiry into what happened. প্রাণঘাতী করোনা ভাইরাস 2 শতাধিক দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। করোনার কারণে সারা বিশ্বে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই। এই ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে এর মধ্যে ভ্যাকসিন আবিষ্কারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। ভ্যাকসিন চলে এলেই করোনা নিয়ে ভয় হয়তো অনেকটাই কেটে যাবে। করোনার প্রতিষেধক তৈরিতে যে কয়েকটি দেশ এগিয়ে আছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটির ওষুধ কোম্পানি মডার্নার তৈরি ভ্যাকসিনটি প্রথম এবং দ্বিতীয় ধাপ পার করেছে। খুব দ্রুত তারা তৃতীয় বা শেষ ধাপের পরীক্ষা চালাতে যাচ্ছে। করোনা নিয়ে বিশ্বব্যাপী নানা ধরনের খারাপ খবরের মধ্যে নতুন করে আশার আলো দেখালো মডার্না। তারা জানিয়েছে, আগামী 27 জুলাই থেকে 30,000 মানুষের দেহে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হবে। অপরদিকে আগামী অক্টোবরের মধ্যেই এই পরীক্ষার ফলাফল জানা যাবে।
এর আগে ভ্যাকসিনটির দ্বিতীয় ধাপের পরীক্ষায় যে 600 জন সুস্থ স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স ছিল 18 থেকে 55 বছরের মধ্যে, আর বাকিদের বয়স ছিল 55 বছরের বেশি। এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড-19 এর সম্ভাব্য ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়ালের ইতিবাচক খবর আগামীকাল জানা যেতে পারে বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আইটিভির রাজনৈতিক সম্পাদক রবার্ট প্যাস্টন। অক্সফোর্ডের সম্ভাব্য ভ্যাকসিনটি এখন মানবদেহে ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে এবং এটি 18 বছরের বেশি বয়সীদের মাঝে প্রয়োগ করা হয়েছে। তবে সম্ভাব্য ভ্যাকসিনটি প্রথম ধাপের মানবদেহে ট্রায়ালের ফলাফল এখনও আসেনি। ইংল্যান্ডে 24 জুলাই থেকে দোকান এবং সুপারমার্কেটগুলিতে ক্রেতাদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এর মাঝে গুঞ্জন উঠেছে অফিসগুলোতে মাস্ক পরিধানের বিষয়টি। তবে এটি নাকচ করে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক স্কাই নিউজকে জানিয়েছেন, আমরা অফিসে মাস্ক পরিধানের ব্যাপারে সুপারিশ করব না। তিনি বলেন, সরকারের অফিসগুলিতে মাস্ক পরার বিষয়টি খতিয়ে দেখছে, তবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে অফিসগুলোতে মানুষ একসাথে অনেকক্ষণ সময় কাটায়, সেক্ষেত্রে মাস্ক তাদের সুরক্ষা দেয় না। এর আগে সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইংল্যান্ডে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 24 জুলাই থেকে দোকান এবং সুপারমার্কেটগুলোতে ক্রেতাদের মাস্ক পরতে হবে। এছাড়া ইংল্যান্ডের গণপরিবহনে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। So we will not be recommending masks in the office. We've currently got the guidance that people should wear a mask in shops, and we're making that mandatory. I think it's a good step forward. All part of our strategy of trying to make the transmission of coronavirus as low as possible. বাংলাদেশ প্রসঙ্গ। বুরকা পরে ছদ্মবেশ নিয়েছিলেন করোনা পরীক্ষার জালিয়াত মোহাম্মদ শাহেদ। নিজ এলাকা সাতক্ষীরা দিয়ে সীমান্ত পার হতে চেয়েছিলেন এই প্রতারক, তবে শেষ রক্ষা হয়নি তার। অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করে র্যাব। বিস্তারিত দেখুন রিপোর্টে। শাহেদ করিম, মোহাম্মদ শাহেদ, লেফটেন্যান্ট কর্নেল শাহেদ, কর্নেল শাহেদ, এমন বহু পরিচয়ে পরিচিত হতেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ। সব কিছুতেই ছিল তার প্রতারণা। করোনা রোগের ভুয়া পরীক্ষা ও চিকিৎসা নিয়ে প্রতারণা করায় তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 9 দিন তাদের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন শাহেদ। ছদ্মবেশ ধারণ করে ভারতে পালিয়ে যাওয়ার পায়তারা করছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। লবঙ্গ নদীপথে ভারতে পালিয়ে যাওয়ার সময় নৌকা থেকে বুধবার ভোরে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে হেলিকপ্টার যোগে শাহেদকে ঢাকায় নিয়ে আসা হয়। সংস্থাটির কর্মকর্তারা জানান, ধূর্ত শাহেদ নিজ বাড়িতে না থেকে ভিন্ন ভিন্ন স্থানে আশ্রয় নেন। আমরা গত রাত এবং গত পরশু রাত আমরা অনুসরণ করে তাকে সাতক্ষীরা সীমান্ত থেকে উনি সীমান্ত ক্রস করার চেষ্টা করছিলেন। অবৈধ পিস্তল ওনার সাথে ছিল না, বডিতে ছিল। 6 জুলাই শাহেদের মালিকানাধীন প্রতিষ্ঠান রিজেন্ট হাসপাতাল উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। এ সময় করোনা পরীক্ষার ভুয়া সনদ ও চিকিৎসায় জালিয়াতির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। তারপর থেকেই পলাতক ছিলেন শাহেদ, খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বহুমুখী প্রতারক শাহেদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে সাতক্ষীরার সীমান্ত পর্যন্ত পৌঁছাতে পারল, সেটি এখন জনমনে বড় প্রশ্ন। তবে র্যাব কর্মকর্তাদের দাবি, দ্রুত স্থান পরিবর্তন করায় শাহেদকে নজরদারিতে রাখা যায়নি। সে আমাদের নজরদারিতে ছিল কথাটা ঠিক নয়। বেসিক্যালি আমরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছিলাম, আর আপনারা নিশ্চয়ই জানেন সে একজন অত্যন্ত উচ্চমানের একজন প্রতারক। তারা জানান, শাহেদ শুধু করোনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে জালিয়াতি করেননি, মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি, কুরিয়ার সার্ভিস এবং শিপিং ব্যবসার নামে শত শত মানুষের সাথে প্রতারণা করে অবৈধ অর্থের মালিক হয়েছেন। সেই অর্থ উদ্ধারের পথ খুঁজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর ম্যানহাটনে নৃশংসভাবে খুন হয়েছেন। নিউ ইয়র্ক পুলিশ ফাহিমের অ্যাপার্টমেন্ট থেকে গতকাল মঙ্গলবার বিকেলে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। বিস্তারিত দেখুন রিপোর্টে। Hey guys, if you don't already know me, I'm Fahim Saleh. ফাহিম সালেহ
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম বিষয়ে পড়াশোনা শেষ করে 2015 সালে সহ প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশে শুরু করেন অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং পাঠাও সার্ভিস। তরুণ উদ্যোক্তা হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ে বাংলাদেশ সহ বহির্বিশ্বে। এক পর্যায়ে পাঠাও থেকে নিজেকে প্রত্যাহার করে এ ধরনের রাইড শেয়ারিং ব্যবসা শুরু করেন নাইজেরিয়া এবং কলম্বিয়ায়। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে প্রায় $2.25 মিলিয়ন মূল্যে কেনেন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেখানে তিনি থাকতেন একা। আর নিজের সেই অ্যাপার্টমেন্টেই নৃশংসভাবে খুন হলেন ফাহিম সালেহ। নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয় সময় সোমবার বিকেলে ম্যানহাটনে নিজের ফ্ল্যাটে ফাহিমকে খুঁজতে যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ। পরে সেখান থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয় তার। আর লাশের পাশেই পড়েছিল নির্মাণ কাজে ব্যবহার করা একটি ব্যাগ এবং ইলেকট্রিক করাত। পুলিশের ধারণা ওই করাত দিয়েই নৃশংসভাবে ফাহিমের শরীর থেকে হাত পা এবং মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে ঘাতক। সিসি ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায় 13 জুলাই ফাহিম সালেহ ভবনের 7ম তলায় তার অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য লিফটে ওঠেন। এ সময় ব্রিফকেস হাতে স্যুট পরা, হাতে গ্লাভস এবং মাস্ক পরা একজনকে তার পিছনে যেতে দেখা গেছে। পুলিশের ধারণা এরপরে ফাহিমকে হত্যা করা হয়। তবে কারা এবং কী কারণে তরুণ ব্যবসায়ী ফাহিমকে নির্মমভাবে হত্যা করল তা তদন্ত করছে সেখানকার পুলিশ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আমেরিকা, অস্ট্রেলিয়া সহ দেশে দেশে বাড়ছে নতুন নতুন বিধিনিষেধ। বিশ্বজুড়ে মাত্র 5 দিনে 10 লাখেরও বেশি করোনা রোগীর শনাক্তের মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা 1,34,00,000 ছাড়িয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে দেশে দেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধে বন্দী হচ্ছে লাখো মানুষ। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য সহ স্পেন, ভারত, ইরান, কলম্বিয়া, মরক্কো সহ অনেক দেশেই নতুন করে লকডাউনের ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ভিক্টোরিয়া ও ইংল্যান্ডের লেস্টারেও লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ বাড়ায় ফের লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন তাদের প্রতি রইল শ্রদ্ধা। এরপরও নতুন করে কিছু বিধিনিষেধ আরোপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে প্রায় 40টিতেই করোনার সংক্রমণ বেড়েছে। 24 ঘন্টায় নতুন করে 60,000 মার্কিনী আক্রান্ত হওয়ায় মোট আক্রান্ত 35 লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে 1,40,000। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনা ও টেক্সাসে আরোপ করা হয়েছে কড়া বিধিনিষেধ। এর মধ্যে সফলতার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1,35,000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা, যা মোটেও কাম্য নয়। এরপরও আমি বলতে চাই সংক্রমণ বাড়বেই, কেননা বিশ্বের মধ্যে এখন আমেরিকাতেই সবচেয়ে বেশি করোনা শনাক্তের পরীক্ষা হচ্ছে। রাশিয়া, চীন, ভারত, ব্রাজিলের মতো বড় বড় দেশের চেয়ে অনেক বেশি পরীক্ষা হচ্ছে আমেরিকায়, কিন্তু মৃত্যুর হারও অনেক দেশের থেকে আমেরিকায় কম। করোনা এখন সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে লাতিন আমেরিকায়। আর 2 আমেরিকা মহাদেশে বিশ্বের অর্ধেকেরও বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া অর্ধেকের বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে আমেরিকা ও লাতিন আমেরিকায়। ভারতেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। 16 থেকে 31 জুলাই পর্যন্ত বিহারে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন জারি করা হয়েছে বেঙ্গালুরুতেও। রানা মঞ্জুর, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। আল কুরআন একাডেমি স্পেনের উদ্যোগে স্প্যানিশ অনুবাদ সংকলিত পবিত্র কুরআন শরীফ বিতরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা মাদ্রিদের বায়তুল মুকাররম মসজিদে অনুষ্ঠিত হয়েছে। স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম জানান, গত 14 জুলাই অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কুরআন শরীফের তাৎপর্য এবং ভিন্ন ধর্মাবলম্বী ও ভাষাভাষীদের মধ্যে তা বিতরণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন আল কুরআন একাডেমির আহ্বায়ক জামাল উদ্দিন মনির। মুর্শেদ আলম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইমাম হাসান বিন আবদুল্লাহ, আল হুদা মসজিদের খতিব নুরুল আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সুহেল ভুইয়া, সান ক্রিস্টোবাল মসজিদের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, দুনিয়া ও আখিরাতের সাফল্যের এক সুবর্ণ সুযোগ এরকম মহতি কাজে অংশ নেওয়া। ধর্মপ্রাণ মুসলমান নর নারীদের স্প্যানিশ ভাষায় কোরআন প্রকাশনায় শরিক হওয়ার আহ্বান জানান তারা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি ফ্রান্স শাখার উদ্যোগে মেট্রো হাউস জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন মেট্রো হাউস জামে মসজিদের খতিব মাওলানা শেখাওয়াত হোসেন। আমাদের ফ্রান্স এনটিভি ব্যুরো প্রধান নয়ন মামুন জানান, মোনাজাতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় পার্টি ফ্রান্স শাখার সভাপতি AKM আলমগীর, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল, ফ্রান্স শাখার সহসভাপতি খান বাবুল ইসলাম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান, মির্জা আলামিন, সাংগঠনিক সম্পাদক শফিক তালুকদার রঞ্জু, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম পলাশ, যুব সংহতি ফ্রান্স শাখার আহ্বায়ক শহীনুর রাজা চৌধুরী, সদস্য সচিব খান আলম হুদা। আরও উপস্থিত ছিলেন MI তাইজু, মোহাম্মদ মনির মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন আকন্দ, শহীদউদ্দিন, এমদাদুল হক সহ আরও অনেকে। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএর সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদের উদ্যোগে করোনা আক্রান্ত পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজুল লস্কর জানান, বুধবার বিকেলে গোলাপগঞ্জের করোনা আক্রান্ত অর্ধশতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে 15 দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান। এই খাদ্য উপহার বিতরণে শাহিদুর রহমান চৌধুরী জাবেদকে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল বাসিত, সাবুল হোসেন, সায়েক হোসেন ও হাসিন হাসনাত। খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজমল আলী, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান সহ নেতৃবৃন্দ। প্রসঙ্গত, বাংলাদেশে লকডাউনের শুরুর থেকে সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদের উদ্যোগে গোলাপগঞ্জে বিপুল সংখ্যক অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। আজকে গোলাপগঞ্জের করোনা রোগীদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান। যে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের পরিবারকে সাহায্য দেওয়ার জন্য আমাদের যুক্তরাষ্ট্র যে একটি সামাজিক সংগঠন হেল্পিং হ্যান্ডস, তাদের উদ্যোগে আজকে এখানে আমরা যে সকল করোনা রোগী আক্রান্ত হয়েছিলেন তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। তারা আজকে 100টা পরিবারের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত 100টা পরিবারের মধ্যে খাবার বিতরণ করছে, নগদ অর্থ বিতরণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৈসর এম আহমেদের অনুপ্রেরণায় করোনা ভাইরাস সংক্রমণের ফলে জাতীয় দুর্যোগকালীন সময়ে যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ জহুর আলী ও আলহাজ মোহাম্মদ নুরুজ্জামানের যৌথ অর্থায়নে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের 400 শ্রমজীবী কর্মহীন অসহায় দরিদ্র খেটে খাওয়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়া জগন্নাথপুর উপজেলা শ্রমজীবী কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা যুক্তরাজ্যের নর্থ ইস্ট বিএনপি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহুর আলী ও যুক্তরাজ্য ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সহসভাপতি আলহাজ মোহাম্মদ নুরুজ্জামানের যৌথ অর্থায়নে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের 9টি ওয়ার্ডের 400 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুক্তরাজ্যে অবস্থানরত জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার। এ উপলক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, সদস্য আবুল হাশিম ডালিম। বিএনপি নেতা আব্দুল নূরের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন যুবদল নেতা আনহার মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন নুরুল, জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রুহুল কিস্ত, ছাত্রদল নেতা জুনেদ আহমদ, মিজানুর রহমান মিজান প্রমুখ। পরে রানীগঞ্জ ইউনিয়নের 400 অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন অতিথিবৃন্দ। তারেক রহমানের নির্দেশে কৈসর আহমেদের অনুপ্রেরণায় আমাদের রানীগঞ্জ ইউনিয়নের দুজন প্রবাসী জনাব মাস্টার জহুর আলী এবং আলহাজ নুরুজ্জামানের অর্থায়নে এই
উপহার সামগ্রী আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই আজকে এই ত্রাণ বিতরণ যাদের অর্থায়নে জহুর আলী মাস্টার এবং নুরুজ্জামান, তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। এই ত্রাণ বিতরণের অর্থায়ন করেছেন, তাদের এই দান মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জহুর আলী এবং নুরুজ্জামানের অর্থায়নে আজকে জগন্নাথপুর জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির পরিচালনায় আমরা যে ত্রাণ সামগ্রী নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় মানুষের মাঝে তুলে দিচ্ছি। ফেরদৌসী আক্তার পলি, ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের 3টি মসজিদে করোনা ভাইরাসের সুরক্ষা সরঞ্জাম হিসেবে যুক্তরাজ্য যুবলীগের দপ্তর সম্পাদক ও ইনাদগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইনাদগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাবুর রহমান জীবনের অর্থায়নের জীবাণুনাশক টানেল দেওয়া হয়েছে। নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মুহিবুর রহমান চৌধুরী তসনু জানান, শুক্রবার সকালে টানেলগুলো স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ইনাদগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরপাড় জামে মসজিদের মোতাওয়াল্লি আমুন উদ্দিন, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন, আবুল কালাম আজাদ, ইনাদগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইনাদগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা আব্দুল নূর, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, মুয়াজ্জিন ইব্রাহিম খলিল, ইনাদগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদের ভূমিদাতা সদস্য ও ইনাদগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাংবাদিক আশাহিদ আলী আশা, ইনাদগঞ্জ বাজার সমিতির সভাপতি দিলবার হোসেন, ইনাদগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদ কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া, শহীদুল ইসলাম সহ আর অনেকেই। চীনে সৃষ্টি হওয়া করোনা ভাইরাসের ফলে সারা বিশ্বের মানুষের জীবন সংশয়ে রয়েছে। ভাইরাস সংক্রমণ প্রতিরোধী বিভিন্ন পদক্ষেপ, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব এবং বিভিন্ন জীবাণুনাশক স্প্রে, টানেল ইত্যাদি অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মিনার উদ্দিন, শিমন মিয়া, আমিরুল আলামিন ও মাহবুব। টানেল উদ্বোধন শেষ প্রান্তে উপজেলাবাসী সহ দেশ বিদেশের জন্য করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন খতিব অধ্যক্ষ মাওলানা আব্দুল নূর সাহেব। ইনাদগঞ্জ জামে মসজিদ, পশ্চিম বাজার ইনাদগঞ্জ জামে মসজিদ, সালেহা জামে মসজিদ একটা টানেল দিয়েছেন। আমরা মসজিদের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। ওনার জন্য আল্লাহ নেক হায়াত এবং নেক রুজি দান করেন। যুক্তরাজ্য প্রবাসী আসাবুর রহমান জীবন পূর্ব বাজার জামে মসজিদে জীবাণুনাশক টানেল দান করেছেন। সেটার জন্য ইনাদগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। পূর্ববাজার জামে মসজিদে যে চ্যানেলটি দেওয়া হয়েছে, এতে মুসলিয়ানের যে সুবিধাতে দেওয়া হয়েছে, এর জন্য আমরা ইনাদগঞ্জবাসীর পক্ষ থেকে আসাউর রহমান জীবনকে ধন্যবাদ ও অভিনন্দন। ফেঞ্চুগঞ্জ view24.com নামে একটি অনলাইন পত্রিকা যাত্রা শুরু করেছে ফেঞ্চুগঞ্জে। শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তার মাধ্যমে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন সিলেট 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদুজ্জামান চৌধুরী কয়েস। আগামীর পথ চলার সার্বিক সহযোগিতার প্রত্যয় নিয়ে 14 জুলাই মঙ্গলবার বিকেলে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন পত্রিকাটির দায়িত্বশীল কর্মকর্তারা। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলওয়ার হোসেন পাপ্পুর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। প্রত্যুষ আলোকিত হোক সত্য খবরে, এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ফেঞ্চুগঞ্জ view24.com নামে একটি অনলাইন পত্রিকা। ভিডিও বার্তার মাধ্যমে অনলাইনে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন মোহাম্মদুজ্জামান চৌধুরী এমপি। উদ্বোধনকালে এমপি সামাদ চৌধুরী বলেন, ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ফেঞ্চুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই সংস্থার কলাকুশলী যারা আছেন, ক্যামেরাম্যান যারা আছেন, সাংবাদিক যারা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি উদ্যোগ নেওয়া, এবং নামটা অতি সুন্দর, ফেঞ্চুগঞ্জ view24.com। ফেঞ্চুগঞ্জ view24.com যে ছেলেরা করলো তারা কিন্তু অত্যন্ত সুশিক্ষায় শিক্ষিত। সেই ফেঞ্চুগঞ্জ view24.com এর আমি উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। এদিকে সার্বিক সহযোগিতার প্রত্যয় নিয়ে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে পত্রিকাটির দায়িত্বশীল কর্মকর্তারা। মঙ্গলবার বিকেলে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফেঞ্চুগঞ্জ view24.com এর প্রধান উপদেষ্টার বক্তব্যে সাংবাদিক রিয়াজউদ্দিন ইসকা বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে অনলাইন নিউজ পোর্টালগুলো। এই তীব্র প্রতিযোগিতার যুগে ফেঞ্চুগঞ্জ view24.com পাঠকের আস্থা অর্জন করতে পারবে এই বিশ্বাস আমার আছে। এই অনলাইন নিউজ পোর্টালের আত্মপ্রকাশের শুভক্ষণে আমি সংশ্লিষ্ট সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও fentugunview24.com এর প্রধান উপদেষ্টা রিয়াজউদ্দিন ইসকার সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদস্য বদরুল আমিন, শহীদ আহমদ চৌধুরী জুলহান, আব্দুর রহমান বাবুল, আর কে দাস চয়ন, মোস্তাফিজুর রহমান কিনেল ও মোহাম্মদ রুমেল আলী। এছাড়া fentugunview24.com এর পক্ষ থেকে বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, নির্বাহী সম্পাদক AM ফারহান সাদিক, ব্যবস্থাপনা সম্পাদক মেহরাব হোসেন জুনেল, সংবাদকর্মী আনোয়ার ইসলাম ও সামি হায়দার। এ ব্যাপারে পত্রিকাটির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, দল ও মতের ঊর্ধ্বে থেকে জনগণের মুখপাত্র হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই হবে তাদের মূল অঙ্গীকার। শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রার অব্যাহত থাকুক, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আলোকিত হোক সত্য খবরে, সেই স্লোগানকে সামনে রেখে fentugunview24.com অনলাইন পত্রিকার যাত্রা শুরু হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের চ্যালেঞ্জ হয়ে উঠবে fentugunview24.com অনলাইন পত্রিকাটি, এমনটি মনে করছেন ফেন্টুগুন প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা। পাশাপাশি সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস প্রদান করেছেন তারা। মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু, NTV ইউরোপ, ফেন্টুগঞ্জ, সিলেট। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনা ভাইরাস মহামারী নিয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মানবদেহের শেষ ধাপের পরীক্ষায় যুক্তরাষ্ট্রের মডার্নার সম্ভাব্য করোনা ভ্যাকসিন। করোনা পরীক্ষার জালিয়াত শাহেদ সাতক্ষীরা থেকে গ্রেফতার। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নৃশংসভাবে খুন হয়েছেন রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTV অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।